দৈনিক গগনের আলোয় সত্য প্রকাশে প্রতিবাদী কলম। দর্শক, গগনের আলোর চোখে আজকে তুলে ধরব একজন কলম যোদ্ধার গল্প। দর্শক, আপনারা জানেন সাংবাদিকতা পেশাটা হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ পেশা। একজন সাংবাদিক তিনি বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন। পাশাপাশি সাংবাদিকতা পেশা হচ্ছে সমাজের দর্পণ। দর্শক, আমরা জানি সাংবাদিক তিনি সমাজের বিভিন্ন দুঃখ দুর্দশা, বিভিন্ন ধরনের অসঙ্গতি তুলে ধরাই হচ্ছে একজন সাংবাদিকের কাজ। দর্শক, এই মহান পেশায় অনেকেই নিবেদিত। আজকে গগনের আলোর চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাংবাদিকতা পেশা এবং অপসাংবাদিকতা পেশা এই দুটোর মধ্যে পার্থক্য, এবং ইদানিংকালে বিভিন্ন ধরনের কথোপকথন তৈরি হচ্ছে নেটিজেনদের মধ্যে অপসাংবাদিকদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একজন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, মানবাধিকার কর্মী এম.আর. প্রিন্সের সঙ্গে। আমরা জানার চেষ্টা করব সাংবাদিক এবং অপসাংবাদিকের মধ্যে পার্থক্য, এবং প্রকৃত সাংবাদিকের কাজগুলো কি কি, এবং কি হলে একজন প্রকৃত সাংবাদিক হিসেবে আমরা গণ্য করতে পারি। দর্শক, আমরা আজকে জানার চেষ্টা করব এম.আর. প্রিন্স সাহেবের কাছ থেকে, আমরা সেটি জানার চেষ্টা করব। দর্শক, আর দেরি নয়, চলুন আমরা চলে যাই মূল পর্বে। দর্শক, আমরা ইদানিংকালে বেশ শুনতে পাচ্ছি যে অপসাংবাদিকতায় ভরে গেছে, এবং এই অপসাংবাদিকতা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা এবং গুঞ্জন শোনা যাচ্ছে। সে বিষয়ে আমরা একটু বিশিষ্ট সাংবাদিক এম.আর. প্রিন্সের কাছ থেকে কিছু কথা শুনব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উত্থাপন করেছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের ইতিহাসও সমৃদ্ধ। দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতা পেশা আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে গণমাধ্যম নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা যেটা জানি, সাংবাদিকতা সাধারণত শিক্ষিত মানুষের কাজ, ভদ্র মানুষদের কাজ, কিন্তু এখানে যারা বর্তমানে আসছেন এটা ব্যবস্থাপনার জন্য, বাংলাদেশের যে ব্যবস্থাপনা গণমাধ্যমের, আমাদের অনেক ধরনের দেখভাল করার জন্য যে তথ্য মন্ত্রণালয়, আপনার পিআইডি, প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিল সহ পিআইবি সহ যে দেখভাল করার জন্য এবং এই ব্যবস্থাপনাকে সুন্দর করার জন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের অনেকটা উদাসীনতা বা এটা ঠিক জায়গায় যাবে এ ধরনের কার্যক্রম যথাযথভাবে না করার জন্য আমরা একটা সংকটে রয়েছি। যেমন আমার গণমাধ্যমে আশাটা ছিল, আপনার গণমাধ্যমকে জেনে যে পৃথিবীর কিছু আকর্ষণীয় পেশার ভিতর সাংবাদিকতা অন্যতম, সেখানেই আমি নিজেকে এই জায়গাটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছি। কিন্তু এখন খুব কষ্ট হয়, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি এই সাংবাদিকতা নিয়ে অনেক কথা হচ্ছে, এবং এটা কিভাবে ঠিক করা যায় এই ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো আলোর মুখ দেখে না, এবং যেভাবে করা হচ্ছে যারা করছে তারা কি ঠিক আছে সেটাও প্রশ্ন আসে। তো আমরা চাচ্ছি যে আপনার গণমাধ্যম পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে আপনার গণমাধ্যমকে সামনে রেখে দেশ এগিয়ে যায়, আমরাও যেন সেভাবে এগিয়ে যেতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় একটু আলোচনা করব। আপনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন, বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে শুরু করে আপনি সাংবাদিক সংগঠনে রয়েছেন, এবং আপনি একজন সংগঠকও, আপনি একজন মানবাধিকার কর্মী। তো সেই সুবাদে আপনি আপনার জীবদ্দশায়, অর্থাৎ সাংবাদিকতার জীবদ্দশায়, আপনি যে সাংবাদিক পেশাদারিত্ব পালন করছেন, সেই পেশাদারিত্ব পালন করতে গিয়ে আপনার চোখে এই অপসাংবাদিকতা পড়েছে কিনা, বা কিভাবে পড়েছে, বা এটা থেকে কিভাবে নির্মূল করা যায় বা উত্তরণ করা যায়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এবং এই প্রশ্নটা আমরা যারা গণমাধ্যমে কাজ করি একটা ভালোভাবে আসি সেটা বলা যাবে না। এটার নানা কারণে আমি আগেই বলেছি যে ব্যবস্থাপনায় আমাদের সমস্যা আছে। তো যে অপসাংবাদিকতা নিয়ে কথা হচ্ছে, সেই অপসাংবাদিকতাটা কি আসলে? এগুলো জার্নালিজম নিয়ে কথা হয়, এইটা কি? একটা হলো
ভুয়া সাংবাদিক বলা হয়। এই ভুয়া সাংবাদিক বলা যাবে না, কারণ সাংবাদিক শব্দের সাথে ভুয়া শব্দটা যায় না। ভুয়া যে সে সাংবাদিক না, এই পরিচয় দেয়া কিছু ব্যক্তি বা কিছু প্রতিষ্ঠান আছে যারা এই গণমাধ্যমের নাম করে আপনার বিভিন্ন ধরনের অপকর্ম এবং অপতৎপরতা চালায়। তাই এই জায়গাটা যখন আপনার ঠিক না থাকে, হ্যাঁ, তখন আমরা এগুলা সমাজে বহুলভাবে দেখি। হ্যাঁ, যেমন আপনার যে অপসাংবাদিকতার কথা বলছেন, এটা আমাদের চলমান। কারণ এখানে আপনার অন্যান্য যে তার ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য বা না নিজের যে কিছু অপকর্ম, এগুলোকে ঢাকতে এই জায়গায় এবং রাজনীতি থেকে যারা বিতাড়িত থাকে, হ্যাঁ, যাদের সঠিক রাজনৈতিক এই নাই স্থান বা অবলম্বন নাই, তারা তখন এই জায়গায় আশ্রয় নেয়, কারণ এটাকে নিরাপদ আশ্রয় মনে করে। এই পরিচয়টা বহন করলে সে অনেক জায়গায় নিরাপদভাবে চলতে পারে, যার কারণে এরা এই সাংবাদিকতার নাম করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরাই মূলত আপনি যেটা বললেন যে অপসাংবাদিকতা, সেইটা ভুয়া সাংবাদিক বলেন। এই সংকট কাটাতে হলে প্রকৃত যারা সাংবাদিক তারাই যেন এগিয়ে আসতে পারে, এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকতে হবে। রাষ্ট্রের যে আপনার আমাদের তথ্য মন্ত্রণালয় এবং আপনার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, তারা কিছু ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, এই মাঝে মধ্যেই আপনার গণমাধ্যমকে ঠিক করার জন্য আপনার কিছু উদ্যোগ নেয়, কিন্তু আমরা ওইটার আলোর মুখ কখনো দেখি না, হ্যাঁ, যে এটা ঠিকঠাক করা হবে। তো সাংবাদিকতাকে ঠিক করতে হলে যারা প্রকৃত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত তারাই যেন সম্পাদক হতে পারে, তাহলে তার হাত ধরে যারা সাংবাদিক হবে তারাও প্রকৃত সাংবাদিক হিসাবে আমরা দেখতে পাবো, যেটা সমাজের জন্য খুবই প্রয়োজন। এ দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদেরকে আপনার অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন, কিন্তু যদি সাংবাদিক সঠিকভাবে আমাদের এই সাংবাদিক পেশায় যদি সঠিক ব্যক্তি না আসে, তখন আপনার এই সংকটটা কখনোই কাটবে না। আমরা ভবিষ্যতে যদি এখান থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। এবং আপনার সাংবাদিকতা যদি শক্তিশালী হয়, দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। আমার মনে হয় এই গণতন্ত্রকে শক্তিশালী যদি করতে চাইতো, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সরকার আসে, তারা সাংবাদিকতাকে আমাদের পরিপূর্ণভাবে এবং যথাযথ মর্যাদার সহিত এটাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করত, কিন্তু আমরা দেখি বাস্তবে সেটা করে না। আমাদের এগুলো খুব কষ্টদায়ক। আমরা চাচ্ছি এই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য গণমাধ্যমকে যেন যথাযথভাবে, পরিপূর্ণভাবে, এবং ওয়েজ বোর্ড আপনার অর্থনৈতিক সংকট থাকে সাংবাদিকতায়, যদি এটা পরিপূর্ণভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা না থাকে, তখন আমাদের মাঠ পর্যায়ের আপনার সাংবাদিকদের অনেক সমস্যা হয়। অর্থকষ্টে থাকলে সঠিক সংবাদ পরিবেশন করা সম্ভব হয় না। এই বিষয় নিয়ে আপনার ইতিমধ্যে আমরা আন্তর্জাতিক মহলেও অনেক কথা শুনি, যেমন আপনার আন্তর্জাতিকভাবে আল জাজিরা, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ আপনার যে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য যে গণমাধ্যমগুলো রয়েছে, তারাও অনেক সংকটে রয়েছে। আপনি বর্তমান প্রেক্ষাপটে দেখবেন আমরা হামলার শিকার হচ্ছি। এইটা শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিকভাবেই আপনার যুদ্ধ বিগ্রহ এলাকার আপনার সংবাদ সংগ্রহ করা খুব কঠিন কাজ এবং ঝুঁকিপূর্ণ জায়গায় এই সাংবাদিকেরাই এগিয়ে যায়। যেখানে অন্যায় অপরাধ, তার বিরুদ্ধে এই সাংবাদিকেরাই সম্মুখ ভাগে থেকে তারা সংগ্রাম করে যায়। তো আমি বলবো যে আমাদের সারা দেশের সাংবাদিকেরা যেন নিরাপদ হয়। আমাদের এই যে চলার লড়াই, এই লড়াইটা যেন আমরা পরিপূর্ণভাবে সাংবাদিক অধিকারগুলোকে আমরা সামনে রেখে এবং এই অধিকারগুলো বাস্তবায়ন করে আমরা যেন আমাদের জীবদ্দশায় এই মহান পেশাটাকে একটা সম্মানজনক অবস্থানে দেখি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের গণমাধ্যমকে শক্তিশালী করে আমরা এই দেশের সকল পেশাকে যেন আমরা যথাযথভাবে বাস্তবায়ন হতে দেখি, তাহলে আমাদের এই ছোট্ট একটি দেশ পৃথিবীর বুকে সুন্দরভাবে সুখী সমৃদ্ধ দেশ হিসাবে
আমরা পরিলক্ষিত হতে দেখব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেশা, এই পেশাকে নিয়ে আপনি কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যেন বস্তুনিষ্ঠতা থাকি এবং এই পেশাটাকে ভালোবেসে এর ভালো দিকগুলোকে আমরা সামনে নিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই, আপনার কাছ থেকে আমরা অনেক অজানা তথ্য জানলাম। আমরাও চাইব যাতে সাংবাদিকতা পেশা, পবিত্র পেশাটাকে সবাই যাতে একেবারে সঠিকভাবে পালন করে, এবং সাংবাদিক মানেই হচ্ছে সমাজের দর্পণ, এবং একজন সাংবাদিক তিনি সমাজের অনেক কিছুই তুলে ধরেন এবং সেটা বিভিন্ন মহলের নজরে আসে, পরবর্তীতে সেটার একটা উদ্যোগ গ্রহণ করে, অথবা প্রশাসনের নজরে আসলে প্রশাসনিক যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা আশা করব যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন তারা অবশ্যই যাতে অপসাংবাদিকতা ছেড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকেন। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী, একজন একনিষ্ঠ সাংবাদিক এবং ত্যাগী সাংবাদিক এমআর প্রিন্সের সঙ্গে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গগনের আলোর সাথেই থাকবেন।